অতিরিক্ত লোভ ও অন্যকে ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধি করার মতো জঘন্য মানসিকতা যে সমস্ত মানুষদের থাকে, তারা এটা বুঝতে পারে না যে তাদের জন্যও কিন্তু অনেক ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। আজকে আমি এমন একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলবো, যে সত্যি ঘটনাটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের জঘন্য মানসিকতার মানুষ, যারা অন্যকে ঠকায়, সব কিছু নিজে একা খাবো একা পড়বো, এই মানসিকতা নিয়ে যে সমস্ত মানুষ চলে, তাদের পরিণতিও কিন্তু খুব একটা ভালো হয় না। আর আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তিনি শুধুমাত্র ঘটনাটা পাঠিয়েছেন তাই নয়, এই ঘটনা সম্পর্কিত একটা ছোট ভিডিও কিন্তু পাঠিয়েছেন। যে ভিডিওটা দেখার পরে এবং পুরো ঘটনাটা শোনার পরে আমি ভাবছিলাম যে সত্যি মানুষ কেন নিজেকে সময় থাকতে শুধরে নেয় না। তো বন্ধুরা, কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি আশা রাখছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং এটা কিন্তু একটা দারুণ শিক্ষণীয় ঘটনাও বটে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে এই চ্যানেলের ঘটনাগুলো একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামতটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। এটুকুই বলার ছিল। আর একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এখন হয়তো অনেকেই জেনে গেছেন যে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে। চ্যানেলটার নাম হচ্ছে দ্য বংশপাল। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি সেখানে আশেপাশের বাড়ি ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার দোকানে কী কী পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন যেখানে আমরা থাকি তার আশেপাশের জিনিসপত্র দেখাতে। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্যই আমাদের নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপাল। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা কলকাতার বেহালা থেকে সাগ্নিক লিখে পাঠিয়েছে। সাগ্নিক বাবু পুরো ঘটনাটা লিখেছেন এবং লেখার পর রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদেরকে ঘটনাটা বলি। এবং এই ঘটনা সম্পর্কিত একটা ভিডিও উনি শেয়ার করেছেন, সেটাও আপনারা কিন্তু এই ঘটনার মাঝে দেখতে পাবেন। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা কিন্তু সাগ্নিক বাবুর মায়ের সাথেই ঘটেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে সাগ্নিক বাবুর যিনি মা ছিলেন, উনি কিন্তু খুবই গরিব বাড়ি থেকে বিলং করতেন এবং ওনার মা এবং ওনার মায়ের আগে আর একটা দিদি ছিল, 2 বোন। এবার অভাবের সংসার, কিন্তু অভাবের সংসারের মধ্যেও সাগ্নিক বাবুর যিনি মাসি ছিলেন, মানে ওনার মা হচ্ছে ছোট আর ওনার মাসি হচ্ছে বড়। তো সেই যে মাসি ছিল, তো সেই মাসি কিন্তু অভাবের সংসারেও তো ছোট থেকেই কিন্তু একটু ডিমান্ডিং নেচারের ছিল। মানে তার এটা দরকার, ওটা দরকার, এটা খেতে ইচ্ছে করছে মানে সেটাই বাড়িতে বানাতে হবে, সব কিছু করতে হবে, তার কোনো রকম কোনো অভাব হলে চলবে না, এরকমভাবে কিন্তু সে নিজের জীবনটা কাটাতো ছোট থেকেই। কিন্তু সাগ্নিক বাবুর যিনি মা ছিলেন, যে ছোট বোন, সে কিন্তু বাড়িতে কি সুবিধে আছে কি অসুবিধে আছে সব কিছু কিন্তু উনি বুঝে শুনে চলতেন। বাড়িতে কখনো কিছু মুখ ফুটে সেভাবে বলতেনও না যে আমার এটা চাই ওটা চাই, এরকম করেই এগোচ্ছিল। তো এরকম করে এগোতে এগোতে একদিন 2 বোনই বড় হয়। তো বড় বোনের এক জায়গায় বিয়ে স্থির হয়, মানে সাগ্নিক বাবুর মাসির কথা আমি বলছি। তো তার যে বাড়িতে বিয়ে স্থির হয় সেই বাড়ি কিন্তু মোটামুটি সচ্ছল একটা পরিবার। এবার সেখানে খুব ভালো করেই বিয়ে হয়, যথেষ্ট জিনিসপত্র দিয়ে, যেভাবে আর কি বিয়ে দেওয়া সম্ভব, যতটা ভালো করে বিয়ে দেওয়া সম্ভব সেভাবেই কিন্তু বিয়েটা হয়। এই বিয়েটা হওয়ার পরে সাগ্নিক বাবুর মাসির যে বাড়িতে আর কি বিয়ে হয়,
সে বাড়িতেও খুব খুশি আনন্দ, তারা বেশ সচ্ছল, মানে শাগনিকবাবুর মায়ের যে বাপের বাড়ি তাদের থেকে কিন্তু এদের অবস্থা আরও ভালো, খুব সুন্দর করে হয়। এবং সে কিন্তু যথেষ্ট বিয়ের সময় বাপের বাড়ি থেকেও গয়নাগাটি পায়, যতটুকু আর কি তাদের সামর্থ্য ছিল, এবং শ্বশুর বাড়িতে যে বাড়িতে বিয়ে হয়ে যায় সেখানেও কিন্তু সে ভালো মতনই গয়নাপত্র পায়। এবার ছোট থেকেই যেহেতু এই শাগনিকবাবুর মাসি সে একটু লোভী প্রকৃতির ছিল, তিনি ভাবতেন যে পৃথিবীতে যত কিছু ভালো আছে তার সাথে হবে, তার কাছে অনেক অনেক টাকা থাকবে, অনেক অনেক সোনার গয়না থাকবে, এবং সে সবসময় সর্বক্ষেত্রে নিজের স্বার্থটাকে কিন্তু সব থেকে বড় করে দেখত। এবং বিয়ে হয়ে যাওয়ার পরেও শাগনিকবাবুর সেই মাসি তার বাপের বাড়িতে তার বাবা মা বোন তাদের প্রতিও যে কোনো কর্তব্য রয়েছে, কোনো দায় রয়েছে, তাদেরও জন্য যে কিছু করা যেতে পারে সেটা কিন্তু সে একেবারেই মনে করতো না। যাই হোক, তো সেগুলো নিয়ে প্রথম থেকে কেউ কখনোই সেভাবে ভাবেনি, তো সেভাবেই চলছিল। এমাতাবস্থায় শাগনিকবাবুর যিনি মা, তো তিনি না মানে দেখতে শুনতে যথেষ্ট মুখশ্রী সুন্দর সব কিছুই ছিল, কিন্তু ওনার গায়ের রঙটা একটু শ্যামলা বর্ণ ছিল। এবার আমি আজ থেকে বেশ কিছু বছর আগেকার কথা বলছি, শাগনিকবাবুর মায়ের জীবনের আমি কথা বলছি। তো তখনকার দিনে সমাজের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম ছিল, আপনারা সকলেই জানেন। তো তখন অনেকে ভাবতো যে গায়ের রং শ্যামলা বলে তার হয়তো খুব ভালো বাড়িতে বিয়ে হতে একটু সমস্যা হবে, যেহেতু তথাকথিত সেই অর্থে খুব ফর্সা নয়, সেরকম সুন্দরী নয়। তো ইন দ্য মিন টাইম যেটা হলো যে শাগনিকবাবুর যিনি মা তার যে বাপের বাড়ি সেখানেও কিছু সমস্যা দেখা দিল, মানে তাদেরও কিছু অর্থনৈতিক কষ্ট দেখা দিল। তো এই মতাবস্থায় ওনার বাপের বাড়ির লোক ভাবতে থাকলো যে ছোটো মেয়েটারও যদি কোথাও বিয়ে দেওয়া যেত, মানে কোথাও যদি একটা পাত্রস্থ করে দেওয়া যায় তাহলে হয়তো অনেক বেটার হবে, কারণ আস্তে আস্তে সেই মেয়েরও বয়স বাড়ছে, আর্থিক অবস্থারও আরেকটু অবনতি হয়েছে। এরকম কন্ডিশনে আর কি ওনারা হন্যে হয়ে কিন্তু পাত্রের সন্ধান করতে থাকে। এবং যে পাত্রই দেখতে আসতো শাগনিকবাবুর মাকে, তো তারা নয় ডিমান্ড করতো টাকা পয়সার, নয় তারা হয়তো বলতো যে তাদের মেয়েকে পছন্দ হয়নি, যা হয় আর কি সম্বন্ধ দেখার ক্ষেত্রে। তো এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। এভাবে চলতে চলতে একদিন শাগনিকবাবুর যে মাসি তার শ্বশুরবাড়ির লোকেরা কোনো একটা কারণে ওনাদের বাড়িতে আসে, এবং সেখানে আসার পরে কথাবার্তা হয় এবং তারাও জানতে পারে যে তাদেরই বাড়ি ছোটো মেয়ের জন্য সম্বন্ধ খোঁজা হচ্ছে। তো তখন ওনারা একটা কথা বলে, একটা প্রস্তাব দেয়, সেটা হচ্ছে যে শাগনিকবাবুর মাসির যেখানে বিয়ে হয়েছিল ঠিক তার একটা বাড়ি পরেই ওনাদেরই কিন্তু আর এক আত্মীয় রয়েছে, ঠিক আছে, এবং তাদের একটা সময় খুব ভালো অবস্থা ছিল, মানে তাদের আর্থিক অবস্থা, পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো ছিল, ব্যবসায়িক পরিবার ছিল। কিন্তু বিষয় হচ্ছে যে সেই ব্যবসা একটা ক্ষতি হয়ে যায়, এবং সেই ক্ষতিটা হতে 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 সেই ক্ষতিটার যে লোকসান হয় সেই লোকসানটাকে ভরপাই করতে করতে ওনাদের যা টাকা পয়সা ছিল, গয়নাগাটি ছিল, বেশিরভাগটাই কিন্তু সেখানে চলে যায়। এবং এত কিছু করার পরেও ব্যবসাটাকে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি, ফলে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবার সেই ছেলেটার যেহেতু মানে তারও যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, কিন্তু যেহেতু আর্থিক অবস্থা অতটা ভালো না, ব্যবসা একদম তলানিতে গিয়ে ঠেকেছে ওদের, মানে আর কি খুবই কষ্ট আর কি। তো বলছে যে দেখো তোমরা তো মেয়ের জন্য ছেলে খুঁজছোই, আমাদের এই ছেলেটি আছে, মানে ওরা অ্যাকচুয়ালি ওটা অন্য জায়গায় থাকতো, তারপরে ওরা এই শাগনিকবাবুর মাসির পাশের বাড়িতে এসে উঠেছে, কারণ ওরা যেখানে ব্যবসা বাণিজ্য ছিল সেখানে সব কিছু ওদের লোকসান হয়, অনেকে অনেক কিছু টাকা পয়সা নিয়ে নেয়, সব বেচে দিয়ে যা বাজারে যা ধার বাকি হয়েছিল সেগুলো সব শোধ করতে হয়। তো ওরা কোনো রকমে একটা ছোট্ট বাড়িতে, মানে একটা ছোট্ট জায়গা কিনে কোনো রকমে একটা বাড়ি করে ওরা এখানে এসে উঠেছে। বর্তমানে ওদের আর্থিক অবস্থা একদমই ভালো না, সেটা ওরা আগে থেকে বলে দেয়, কিন্তু বলে যে যে ছেলেটি আর কি, ওদের যে ছেলেটি রয়েছে একমাত্র ছেলে, সে কিন্তু খুব ভালো, মানে সৎ ভালো ছেলে, স্বভাব চরিত্র ভীষণ ভালো। বলছে আপনারা এটুকু বলতে পারি যে হয়তো এখন একটু অভাব আছে, কিন্তু আমাদের পরিবারেরই তো ছিল, আমাদের তো আত্মীয় হয়, আমরা প্রত্যেকেই জানি ও কিন্তু খুব ভালো ছেলে। এবং ওদের বাবা নেই আর কি, এই সমস্ত বিষয় হতে গিয়ে উনি কোনো কারণে মারা যান। তো বলছে মা ছেলের সংসার এখন সত্যিকারের টানাটানি রয়েছে ওদের সংসারে, কিন্তু আমরা তো জানি ও যথেষ্ট কর্মঠ ছেলে, ও কিছু না কিছু ঠিক করে নেবে। তো প্রথমে এরকম একটা মানে নিজেদেরই এখন অবস্থা খুব একটা ভালো ছিল না সেই সময় শাগনিকবাবুর মায়ের বাপের বাড়ির। তো কোন বাড়ি থেকেই বা এভাবে এরকম একটা জায়গায় বিয়ে দিতে চায়,
কিন্তু আশপাশ থেকে আত্মীয় স্বজন, ইভেন সাগ্নিকবাবুর মায়ের যে নিজের দিদি, সেও কিন্তু অনেক সময় অনেক ছোট করে কথা বলতো যে কে তোকে বিয়ে করবে, কী বা তোর তোর ভালো, আবার এর থেকে ভালো তুই ছেলে কী পাবি, বিয়ে করে নে, যা একটা সম্বন্ধ এসছে এরপর এটাও থাকবে না, ওই ছেলেটারও বিয়ে হয়ে যাবে, তোই কিন্তু কেউ বিয়ে করবে না, আর্থিক অবস্থাও সেরকম ভালো নয়। তো এই সমস্ত পারিপার্শ্বিক চাপে পড়ে, এবং ওই ছেলেটাকে একবার দেখতে যায় ওদের বাড়ি, যেহেতু পাশেই ছিল, তো কথাবার্তা শুনে মনে হয় যে হ্যাঁ এখন হয়তো একটা অভাব রয়েছে, কিন্তু ছেলেটা খুব ভালো এবং ছেলের মা যে সেও খুব ভালো। তো এমতাবস্থায় সাগ্নিকবাবুর যিনি মাসি ছিলেন, তিনি তো অনেক অনেক সময় অনেক ছোট বড় কথা ওনার মাকে বলতো এবং খুব তাচ্ছিল্যের নজরে দেখতো যে তোর আবার কি ভালো বিয়ে হবে, তুই আবার কি ভালো এক্সপেক্ট করছিস জীবনে, এরকম একটা মানসিকতা। এবং যেহেতু ওনার শ্বশুরবাড়ির অবস্থা ভালো, ওনার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু উনি নিজেকে, মানে সাগ্নিকবাবুর মাসি, তিনি কিন্তু যথেষ্ট অহংকারী একজন মানুষ ছিলেন এবং প্রচণ্ড স্বার্থ নিজেরটা গোছানো, টাকা পয়সা সব কিছু নিজের থাকবে, বললাম এরকম একটা মানসিকতা ছিল। তো যাই হোক, তো এইভাবে কিন্তু সাগ্নিকবাবুর মায়ের, এই সাগ্নিকবাবুর মাসির যে আত্মীয় হয় তার সাথে কিন্তু বিয়েটা হয়ে যায়। এবার বিয়ে তো হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সাগ্নিকবাবুর মা যখন বিয়ে হয়ে নতুন বাড়িতে এলেন, তখন উনি দেখলেন যে বাড়িতে দুজন মাত্র, মানে সাগ্নিকবাবুর মা ছাড়া বাকি দুজন, মানে হাজবেন্ড আর তার শাশুড়ি, তো আর তো কেউই নেই। তো উনি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসার করা শুরু করলেন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে বিয়েতে, মানে পুরো বৌভাতের অনুষ্ঠানটা যে হয়েছিল, বা বিয়ে এবং বৌভাতের যে অনুষ্ঠান হয়েছিল, সেই পুরোটাতেই কিন্তু পুরো অনুষ্ঠানের মাথা হিসেবে কিন্তু সাগ্নিকবাবুর মাসি ছিলেন। এবার সাগ্নিকবাবুর যে বড় মাসি, যে প্রচণ্ড লোভী এবং অহংকারী প্রকৃতির মানুষ ছিলেন, তিনি বিয়ের সময়, মানে এগুলো সবই তো কিছু পরবর্তী সময় জানা গেছিল, যে বিয়েতে হয়তো কেউ একটা ভালো শাড়ি গিফট করেছে, একটা ভালো গয়না গিফট করেছে, বা একটা দামি কিছু গিফট করেছে। যেহেতু খুব লোভী এবং খুবই স্বার্থপর, সব কিছু নিজে একা নেব, একা পরবো, একা খাবো, এরকম একটা মানসিকতা ছিল। তো উনি তখন মানে ওই গিফটগুলোর মধ্যে, মানে বিয়ের সময় সকলে বিয়ে বাড়িতে ব্যস্ত, বিয়ের কাজে ব্যস্ত, তো উনি কী করেছিল, যত ভালো ভালো জিনিস ছিল, যত ভালো ভালো উপহার ছিল, ওগুলোর মধ্যে থেকে বেশ কিছু কিন্তু সাগ্নিকবাবুর সেই মাসি নিজের নিজের ব্যাগে পুরে নেন। এবং সেই বিষয়টা বিয়ে ক্ষেত্রে যেমন হয়েছিল, ভালো ভালো গিফটগুলো উনি নিজের আত্মস্থ করে নিয়েছিলেন, বৌভাতের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। বৌভাতেও যে যা টুকটাক ভালো ভালো জিনিসপত্র দিচ্ছে, সব কিছু কিন্তু উনি নিজের ঘরে লুকিয়ে রেখে দেন। এবার বিয়েতে বা বৌভাতে এরকম যে কাণ্ড হলো, সেটা যে একেবারেই কারোর চোখে পড়েনি তা কিন্তু নয়। বৌভাতের সময় যে ভালো ভালো গিফটগুলো যে নিয়ে নিয়েছিল, সেটা কিন্তু ওনাদেরই এক আত্মীয়ের চোখে পড়ে এবং যথারীতি সে এসে সাগ্নিকবাবুর মাকে বলে যে তোমার দিদিকে দেখলাম এরকম ভালো ভালো যে উপহারগুলো, যেগুলো একটু দামি, সেগুলো নিজের কাছে নিয়ে রাখছিল, তো তুমি পরে চেয়ে নিও। এবার সাগ্নিকবাবুর মা প্রথম প্রথম এতটাই, মানে পুরো বিষয়টায়, মানে একে তো পারিবারিক অবস্থা খারাপ, তার মধ্যে সবসময় ওনার দিদি ওনাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, তো সেই জন্য না ওনার কথা বলতেও একটুখানি দ্বিধাগ্রস্ত বোধ করতেন। তো উনি ভাবলেন যে এখন যদি উনি ওনার জিনিসগুলো চেয়ে নেয়, তাহলে যদি এরপর একটা বিয়ের পরপরই যদি একটা বড়সড় অশান্তি সৃষ্টি করে ওনার দিদি, যেটা ওনার দিদি খুব ঝগড়াও করতেন, মানে ছোটোখাটো বিষয়ে খুব ঝগড়াপ্রবণ ছিলেন, প্রচণ্ড তর্ক ঝগড়া ঝামেলা এগুলো নিয়েই বেশিরভাগ সময় ওনার কেটে যেত। তো উনি ভাবলেন যে ওরই আত্মীয়র সাথে আমার বিয়ে হয়েছে, এখন যদি প্রথমেই আমি যদি এই কথাটা নিজের দিদিকে বলি, এই কথাটা নিয়ে যদি ও ঝগড়া ঝামেলা অশান্তি করে, তাহলে এটা একটা বিশাল আকার ধারণ করতে পারে। আর বিয়েটা সব ওর বাবা মায়ের যেটুকু যা ছিল সেগুলো দিয়ে বিয়ে দিয়েছে, তো ভাবছে যে প্রথমেই যদি ঝগড়া ঝামেলা অশান্তি হয়, তাতে যদি আমার সংসারটা ভেঙে যায় শুরু হওয়ার আগেই, তাহলে সেটা একটা খুব খারাপ ব্যাপার হবে। আর ওনার দিদি নিজেরটুকু ছাড়া যে কিছু বোঝে না, কিছু মানে আর অন্যের সম্পর্কে ভাবার প্রয়োজনীয়তা বোধ করে না, সেটা কিন্তু সাগ্নিকবাবুর মা, তার বাবা মা সবাই জানতো। কিন্তু ওই যে হয় না যে অতিরিক্ত যে অশান্তি করে, তাকে কিন্তু একটা সময় মানুষ এড়িয়ে চলতে পছন্দ করে, ভয় পেতে থাকে যে আবার ওকে বলবো, এরকম ব্যাপারটা কিন্তু হয়ে গেছিল। তো এই বিষয়গুলো জানা সত্ত্বেও সাগ্নিকবাবুর মা কিন্তু বিশেষ কিছু বলে না। আর যেহেতু
সাগ্নিক বাবুর সেই যে মাসি, যিনি এতটা এরকম নিম্ন রুচি সম্পন্না ছিলেন, তার যে শ্বশুর শাশুড়ি ছিল তারা কিন্তু ভালো ছিলেন, মানে মোটামুটি ভালোই ছিলেন। এবং সাগ্নিক বাবুর যিনি বাবা, তিনি তো মানে তিনি এবং তার মা তো প্রায় সমস্ত টাকা পয়সা খুইয়ে এখানে এসেছিল। তো সেই সময় ইনিশিয়াল স্টেজে এই সাগ্নিক বাবুর মাসির যিনি শ্বশুর শাশুড়ি ছিলেন তারা কিন্তু কিছু কিছু হেল্প করেছিল। তো এই জিনিসপত্র কিছু নিয়ে নেওয়া, লুকিয়ে দেওয়ার ঘটনাটা যখন সাগ্নিক বাবুর বাবাও জানতে পারলেন, তিনি কিন্তু সব কিছু জেনেও খুব বিশাল কিছু যে বলতে পেরেছিল তা কিন্তু নয়। কারণ উনিও ভেবেছিল যে প্রথম প্রথম এসে আমরা ওদের কিছু একটা ছোটোখাটো হেল্প হলেও পেয়েছি, এখন যদি বিয়ের জিনিসপত্র নিয়ে কথা যদি শুনি, কথা শোনানো হয়, তাহলে ব্যাপারটা একটু খারাপ দিকে যেতে পারে। মানে সবাই কিন্তু ব্যাপারটা জানতো যে ওনার দিদির স্বভাবটা ভালো নয়, সে প্রচণ্ড লোভী প্রকৃতির মানুষ, সে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি পর্যন্ত করতে পারে। কিন্তু সবাই না তার ঝগড়া করার ভয়, তার অত্যন্ত বদ মেজাজের ভয়ে কেউ না কিছু বলতো না, যে ঠিক আছে থাক, এরকম একটা ছাড় দেওয়ার মানসিকতা কিন্তু ছিল। এবারে বিয়ে থা তো সমস্ত মিটে গেল, এবং এই যে উনি যে কাজটা করেছিলেন সাগ্নিক বাবুর মাসি, সেই কাজটা সেরকম একটা জঘন্য কাজ, বিয়ে হয়েছে তার গিফট নিয়ে নেওয়া, তার যত ভালো ভালো জিনিস সে পেয়েছিল সেগুলো সমস্ত কিছু নিজের কবজায় করে নেওয়া, এই বিষয়গুলো যখন উনি খুব সাকসেসফুলি করে নিলেন, তখন কিন্তু ওনার মনে হলো যে সাহসটা আরও বেড়ে গেল। এবং তিনি যেহেতু সাগ্নিক বাবুর যে মাসি, তাদের ঠিক একটা বাড়ি পরেই ওনাদের বাড়ি ছিল, তো উনি কি করতো, সাগ্নিক বাবুর মাসি, তিনি সকালবেলা থেকে বাড়িতে প্রথমে যাও বা দু একটা টুকটাক উনি কাজ করতো, যেই দেখলো যে আমার বোনের বিয়ে কাছাকাছি হয়েছে, তো উনি কী করতো, যেহেতু বোনকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখতো, তাদের অবস্থাও যেহেতু ভালো ছিল না, তো উনি আস্তে আস্তে ওই মাসি একটা দুটো তিনটে করে পুরো বাড়ির, মানে সাগ্নিক বাবুর মাসির বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না থেকে ঘর ঝাড়পোছ করা, সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে উনি ওনার বোনকে দিয়ে করানো শুরু করলেন। মানে প্রথম দিন হয়তো বলতো যে কী রে তুই আমার বাড়িতে সেই কাজটুকু করে দিয়ে যা, এইটুকু করে দিয়ে যা, হয়তো তার বদলে কখনো হয়তো এক বাটি সবজি বা হয়তো একটু ডিমের ঝোল। বলতো তোদের তো আর বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হবে না, তো তোকে আমি আজকে তোদের তিনজনের জন্য ডিমের ঝোল দেবো, তো তুই একটুখানি আমার বাড়ির রান্না বাড়িটা করে দিয়ে যা, ঘরটা একটু মুছে দিয়ে যা, একটু কাপড়গুলো কেচে দিয়ে যা। এরকম করে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে একটা দুটো তিনটে কাজ করাতে করাতে একটা এমন সময় এলো যখন সাগ্নিক বাবুর মাসি তার ঘরের সমস্ত কাজ ওনার মাকে দিয়ে করাতো। এবং ওই যে কাজটা করাতো সেটা কিন্তু নিজের কাউকে কাজের জন্য হেল্প করতে বলছে সেরকম টাইপের না, একেবারে কাজের মাসিকে দিয়ে যেভাবে মানুষ, বা কাজের মাসিকেও হয়তো মানুষ অনেক বেশি রেসপেক্ট দিয়ে কাজ করায় বা তাকে রিকোয়েস্ট করে যে আপনি আজকে একটু এই কাজটা করে দিন বা এরকম। কিন্তু দেখা যাচ্ছে যে মানে ক্ষেত্র বিশেষে সাগ্নিক বাবুর মাসি তার মাকে দিয়ে, সাগ্নিক বাবুর মাকে দিয়ে, মানে কাজের লোককে দিয়ে যেভাবে মানুষ কাজ করায় তার থেকেও খুব খারাপ ম্যানারে, তার থেকেও খুব খারাপ ব্যবহার করে উনি কিন্তু বাড়ির সমস্ত কাজ করিয়ে নিতেন। আর এদিকে যেহেতু অবস্থা ভালো নয় তার শ্বশুরবাড়ির, আর প্রচণ্ড মানে পান থেকে চুন খসলেই যেহেতু সাগ্নিক বাবুর মাসি খুব ঝগড়া ঝামেলা অশান্তি করতেন, তো এইগুলোর ভয়ে ওনার মাও যেহেতু খুব শান্ত শিষ্ট স্বভাবের মানুষ ছিলেন, উনি কিন্তু কাজগুলো করে দিতেন এবং খুব হাসি মুখেই করতেন। এইরকম হতে হতে একটা বিষয় হলো, সেটা হচ্ছে যে সাগ্নিক বাবুর সেই মাসির যে শ্বশুর শাশুড়ি ছিল, তারা কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। তারা বয়স হয়েছিল, তারা কোনো বয়সজনিত কারণে তাদের কিছু কমপ্লিকেশন শুরু হয়, যেটা খুবই স্বাভাবিক। তো তারা অসুস্থ হয়ে পড়েন, এবং তারা অসুস্থ হয়ে যাওয়ার পরে সাগ্নিক বাবুর মানে যিনি মেসোমশাই ছিলেন, তো তিনি বলেছিলেন যে ঠিক আছে ওনারা যখন অসুস্থ, আর এমনি ওই যে সাগ্নিক বাবুর যে মাসি, সে কিন্তু খুব একটা কাজকর্ম ঘরে এমনিই করতো না, তার মধ্যে দুটো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, বয়স্ক মানুষ, তো তাদের দেখভাল করা সেটাও উনি করতেন না। তো ওনার হাজবেন্ড বলেছিল যে ঠিক আছে তুমি যখন পারছো না, তো আমি একটা লোক রাখছি যে টুকটাক কাজকর্মগুলো করে দেবে। কিন্তু ওই যে বললাম যে মানুষ নিজের রুচিটাকে যখন প্রচণ্ড রকমভাবে খারাপ করে ফেলে, যখন মানুষ প্রচণ্ড রকমভাবে স্বার্থান্বেষী হয়ে যায়, লোভী হয়ে যায়, তখন মানুষ কিন্তু ভালো মন্দ ন্যায় অন্যায় এই বিচারবোধগুলো থেকেও কিন্তু একেবারে, তাদের এই বিচারবোধগুলো আর কি তাদের মন থেকে একেবারে কিন্তু শূন্য হয়ে যায়। এবং তখন ওনার মাসি এমন অশান্তি করে, এবং ওই অসুস্থ দুটো মানুষের জন্য মানে এক্সট্রা করে যে লোক রাখতে হবে বা তাদের কাজটা যে নিজে করবে সেটাও কিন্তু সে করে না।
মানে উনি ওনার হাজব্যান্ডকে বলেন যে না, কোনো রকম কোনো লোক রাখা চলবে না, এবং উনি নিজেও যে তার বদলে তাদের জন্য কিছু করবে সেটাও উনি করা বন্ধ করে দেন। মানে কিছুই করতো না, যেটুকু যা করতো সেটাও বন্ধ করে দেয়। এবার পরিবারে তো খুব অশান্তি, এবং ওনার মাসি, শাগরিকবাবুর এই মাসি এতটাই দাপুটে ছিলেন, এতটাই বেশি উনি চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি করতেন যে তার সাথে, মানে সেই একজন মহিলার সাথে 3-4টে পুরুষ মানুষও ঝগড়া করে পারবে না, এরকম অবস্থা তার, এমনই তার দাপট। যাই হোক, তো এইগুলো তো ছিলই। আর একটা যেটা জিনিস যেটা শাগনিকবাবু লিখেছেন সেটা হচ্ছে যে ওনারা আর কি যেখানে থাকতেন সেখান থেকে কিছুটা দূরে একটা মন্দির ছিল। সেই মন্দিরটা যে খুব বিশাল বড় মন্দির তা নয়, ওখানে আর কি নর্মাল এমনি পুজো আর্চা হতো, আর সেখানে বিভিন্ন রকমের তান্ত্রিক টাইপের লোক, যারা হাত টাত দেখে, অ্যাস্ট্রোলজার টাইপের, এরকম প্রচুর লোকজন আসতো। এবার ওনার মাসির কিন্তু মাঝে মধ্যেই সেইখানে কিন্তু যাতায়াত ছিল। যাই হোক, তো পরিবার একটা বিশাল অশান্তি। তো শাগনিকবাবুর মা যখন বুঝতে পারছে যে বয়স্ক মানুষ দুটো অসুস্থ, তাদের লোক দেখার মতো নেই, তাদের জন্য এক্সট্রা কোনো টাকা পয়সাও এরা খরচ করছে না, তো ওনার না খুব মায়া হতো যে এত মানে কষ্ট করছে মানুষগুলো, আর ওই বাড়ি সম্পত্তি সব কিছুই কিন্তু মানে ওনার মাসির শ্বশুর শাশুড়িরই সব আর কি। তো তাদেরই বাড়িতে থেকে তাদেরই টাকা পয়সা খরচা করে ওনার মাসি মেসো রয়েছে, অথচ মেসো খরচা করতে চাইলেও ওনার মাসি কিন্তু তার শ্বশুর শাশুড়ির জন্য একটা পয়সা খরচা করতে দিতে চাইতো না। তো এইসব দেখে একদিন শাগনিকবাবুর মা ভাবলো যে না, এই মানুষ দুটো তো আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়িরা যখন এখানে এসেছিল তাদেরকে তো কিছু তো হেল্প করেছিল, তো সেই জিনিসটার জন্য আমি তো কৃতজ্ঞ, তো ঠিক আছে, আমি ওনাদের জন্য কিছু হেল্প করব। তো উনি তখন, মানে এমনিতেই তো ওনার মাসি শাগনিকবাবুর মাকে দিয়ে প্রচুর সংসারের কাজ করিয়ে নিত একদম ফ্রিতে, কখনো কখনো হয়তো তার বদলে একটু কিছু খাবার দিত, 1 কাপ চা দিত, এরকম। তো শাগনিকবাবুর মা নিজে যেচে পড়েই কিন্তু ওনার মাসির সেই শ্বশুর শাশুড়ির কিছু কিছু করে সেবা যত্ন করা শুরু করেন। চোখের সামনে দেখতে পাচ্ছে যে মানুষ দুটো কষ্ট পাচ্ছে, তাদেরকে সেভাবে খেতে পড়তেও খুব সাধারণ দেয়, মানে যেটুকু না দিলে নয় ঠিক সেটুকুই দেয়। তো উনি নিজে বাড়ি থেকে হয়তো কখনো কখনো একটুখানি সেদ্ধ করে, একটু ভালো করে, একটুখানি গলা গলা করে একটু খিচুড়ি, কখনো একটু ফল যা হয়তো একটু জুটলো সেটুকু নিয়ে এসে কিন্তু উনি দিতেন। এবং এই শাগনিকবাবুর মায়েরই সেবা শুশ্রূষা পেয়ে ওনার শ্বশুর শাশুড়ি একটু হলেও কিন্তু, মানে আগের থেকে একটু হলেও বেটার কন্ডিশনে যায়। এবার যারা দেখবেন প্রচণ্ড হিংসুটে স্বভাবের হয়, যাদের মনের মধ্যে প্রচণ্ড রকমভাবে মানে লোভ লোভ থাকে, তারা কিন্তু কখনোই ভালো কিছু দেখতে পারে না। এবার সেই মাসি যখন দেখলো যে তারই বোন সেবা শুশ্রূষা করে তারই শ্বশুর শাশুড়িকে একটু হলেও শারীরিক দিক থেকে ভালো করে দিল, তো তখন না তার খুব রাগ হয়ে যায় যে আমার বোন আমারই বাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়িকে সেবা করে তাদেরকে একটু হলেও সুস্থ করে তুললো, এটা কেন হবে? এবং সবাই চারিদিকে বলছে যে বাবা তোমার বোন কত ভালো, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বলছে যে বাবা কত ভালো, তোমার নিজের, সবাই এসে এসে বলছে যে তোমার নিজের ছেলের বউ তোমারই বাড়িতে থেকে তোমারই টাকা পয়সা ইউজ করছে, অথচ তোমাদের জন্য লোক রাখতে দিচ্ছে না। অথচ দেখো তারই বোন এই বাড়ির তো কেউ নয়, কিন্তু সে সেই বাড়ির কত কাজকর্ম করে দিয়ে যায়, তোমাদেরকেও সেবা শুশ্রূষা করে কত সুস্থ করে দিচ্ছে। তো সবাই এসে কিন্তু খুব প্রশংসা করে। এবার ওই যে বাইরের সমস্ত লোকজন বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যখন এসে প্রশংসা করছে, তারা যখন বলছে যে বাবা তোমার বোন কত ভালো, কত লক্ষ্মী মেয়ে, কত সুন্দর, এগুলো যখন বলে, তখন কিন্তু এই পুরো বিষয়টায় এই শাগনিকবাবুর মাসির কিন্তু প্রচণ্ড রাগ হয়। মানে এমনিই তার স্বভাব খুব একটা ভালো নয়, সে প্রচণ্ড হিংসে পরায়ণ মানসিকতা নিয়ে চলে, কারোর ভালো দেখতে পারে না, কারোর ভালো কিছু সহ্য করতে পারে না। এবং তার সামনে যদি তারই বোনের সুনাম করা হয়, সুখ্যাতি করা হয়, তারই বাড়িতে এসে তার শ্বশুর শাশুড়িকে সেবা শুশ্রূষা দিয়ে তাকে ভালো করেছে, এই বিষয়টা কিন্তু ওনার মাসি একেবারে সহ্য করতে পারে না, এবং পুরো রাগটা গিয়ে কিন্তু শাগনিকবাবুর মায়ের উপরে গিয়ে পড়ে। তো এবার যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এর পরে যখন ওনার মা আর কি, সব ঘটনার পরের দিন যখন ওনার মা যায়, রোজই যায় ওদের বাড়িতে, কাজকর্ম অনেকটা করে দিয়ে আসে, পাশাপাশি বাড়ি, সেদিন কিন্তু সেই মাসি, শাগনিকবাবুর সেই মাসি যাচ্ছে তাই বলে কিন্তু শাগনিকবাবুর মাকে অপমান করে।
এবং পরিষ্কার বলে দেয় যে আমি খাবার দিই সেই লোভে তুই এখানে আসিস, এসে দুটো কাজ করে দিস আর সবাইকে সবার কাছে তুই নাম কিনিস, নাম কেনার জন্য তুই সমস্ত কিছু করিস। এবং এই বলে যা নয় তাই বলে অপমান করে এবং তাকে পরিষ্কার ওর মাকে জানিয়ে দেয় যে এই বাড়িতে আর তোর কাল থেকে আসা চলবে না এবং আমার সংসার আমি বুঝবো, আমার শ্বশুর শাশুড়িকে কীভাবে আমি রাখবো সেটা আমি বুঝে নেবো, তোকে এসে কিছু করতে হবে না। ওই যে এতদিন যে কাজ করছিল মুখ বুজে, কেউ দেখতে পাচ্ছিল না, কেউ জানতে এরই অবধি ভালো ছিল। যেই মানুষজন দেখা শুরু করলো, মানুষজন এটা নিয়ে কথা বলা শুরু করলো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, সেই ভালোটা কিন্তু ওনার সহ্য হলো না। এবার তার মানে কিন্তু এই নয় যে ওনার মাসি নিজে বাড়ির সমস্ত কাজ ভালোভাবে করা শুরু করলো বা সে তার শ্বশুর শাশুড়িকে ভালো করে দেখাশুনো করা শুরু করলো, তা কিন্তু নয়। কিন্তু ওই যে মানুষ যে ভালো কথা বলছে, সেই ভালো কথাটা বা সেই ভালো বিষয়টা, সেটা কিন্তু তার ওরকম কুটিল মনের যে তার দিদি ছিল, সে কিন্তু এটা সহ্য করতে পারে না। এবার বুঝতেই পারছেন, এত অপমান যখন করলো, তো এত অপমান সয়ে তো আর সে তো আর দ্বিতীয়বার সে যেতে পারবে না। তো ওনার খুব খারাপ লাগে শাগনিকবাবুর মায়ের এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। যাই হোক, বাড়ি চলে আসে, তার একদিন দুদিন মন খারাপ লাগে, তার দিদির ছেলে মেয়েও ছিল, তারাও খুব ভালোবাসতো, কিন্তু আস্তে আস্তে তাদের মনেও কিন্তু তাদের এই শাগনিকবাবুর মায়ের প্রতি একটা বিতৃষ্ণা বলুন, একটা খারাপ ধারণা বলুন, তারা কিন্তু তৈরি করে দেয়। যাই হোক, তো এইভাবে মোটামুটি চলছে। তো শাগনিকবাবুর মা কী করতো, ওনার না খুব মনটা খারাপ লাগতো ওই বয়স্ক মানুষ দুটোর জন্য। ওনারা খুব ভালোবাসতো, ভালো কথাবার্তা বলতো। তো ওনারা যেখানে আর কি থাকতো সেখান থেকে একটা রাস্তা ছিল, মানে ওনাদের শাগনিকবাবুর যে মাসির যে বাড়িটা, তার বাড়ির পিছনে দিয়ে একটা রাস্তা ছিল। এবার যে ঘরটায় ওনার মাসির শ্বশুর শাশুড়ি থাকতো সেই ঘরটা একটা বড় জানলা ছিল। এবার ওই যে জানলাটা, ওই জানলাটা দিয়ে ওই পিছনের রাস্তাটা খুব ভালো দেখা যায়, মানে একদম জানলাটা ঠিক পিছনেই রাস্তাটা ছিল, ঠিক আছে। এবার মাঝে মধ্যেই মনটা খুব উসখুস উসখুস করতো, মনটা খুব খারাপ করতো বয়স্ক মানুষ দুটোর জন্য। তো তখন শাগনিকবাবুর মা কী করতো, ওই পিছনের রাস্তাটা দিয়ে মাঝে মধ্যে উনি ইচ্ছে করে দু তিনবার করে হাঁটতেন। এবার হাঁটার সময় একটুখানি জোরে জোরে হয়তো হাঁটতো, আর ওই পিছনের ঘরের ওই সেই জানলাটা দিয়ে পিছনের রাস্তাটা দেখা যেত। তো তখন কী হতো, মাঝে মধ্যে ওই জানলা দিয়ে ওই ওনার মাসির যে শ্বশুর শাশুড়ি ছিল, তারা আর কি ওনাকে দেখতো, আর দেখে না মানে এক এক দিন 2-3 মিনিট করে কথা বলতো, যেহেতু পিছনের দিকের ঘর আর ওটা রাস্তাটাও পিছনের দিকের রাস্তা, ফলে ওই রাস্তায় দাঁড়িয়ে যদি মানে জানলা দিয়ে কথা বলে তো সেটা অতটা শোনা যেত না সামনের দিক থেকে। আর ওনার মাসি সাধারণত সামনের দিকটাই বেশিরভাগ সময় থাকতো, আর না হলে এদিক ওদিক উনি খুব ঘুরে ঘুরেও বেড়াতেন, এর ওর বাড়িতে গিয়ে একটু গল্প করা, আড্ডা মারা, এগুলো করতো। এবার বাড়ি তো আসা যাবে না, বাড়িতে যদি আসে তাহলে কোনোভাবে জেনে যাবে, বাচ্চারা থাকে, তারা কেউ বলে দিল বা কেউ একটা বলে দিল। তো ওই জন্য উনি পিছনের রাস্তা দিয়ে মাঝে মধ্যে ওরকমভাবে যেত আর দু একটা কথা বলতো। তো একদিন এই ওনার মাসির আর কি শ্বশুর শাশুড়ি, ওনার শ্বশুরমশাই আর কি এই শাগনিকবাবুর মার সাথে পিছনের জানলা দিয়ে কথা বলছে। তো বলতে বলতে বলছে, মানে খুব দুঃখ করে আর কি বলে যে জানো তো, আজকে আমাদেরকে দুপুরে ঠিক একটা রুটি আর একটুখানি আলু সবজি খেতে দিয়েছে, আমাদের দুজনকে মাত্র দুটো রুটি, একটা একটা দুটো রুটি আর একটু করে সবজি দিয়েছে, আমাদের জানো তো একদম পেটটা ভরেনি, কিন্তু চাইতেও ভয় করে, কোনো খাবার চাইলে এত অপমান করে, এত কথা শোনায়, এবং আমরা তো নিজের ছেলেকেও সমস্ত কথা বলতে পারি না, আমাদের বয়স হয়েছে, আমরা উপরে উঠে কথা বলতে পারি না, আর আমাদের ঘরে যদি ছেলে আসেও, ছেলের বউও সাথে আসে, ফলে আমরাও যে ছেলেকে কিছু বলবো সেই সুযোগটা আমরা পাই না। তো এই কথাটা শুনে না শাগনিকবাবুর মায়ের খুব খারাপ লাগে, খুব কষ্ট পান উনি মনে মনে। তো ভাবলো যে ঠিক আছে, আমি যদি ওনাদেরকে কিছু খাবার দিতে পারি, মানে জানলার ফাঁক দিয়ে হয়তো একটু কিছু খাবার দিল। তো উনি তখন কি করে, একটুখানি আর কি ওই জানলাটা তো আর বিশেষ বড় নয় যে বড় কোনো থালা বা বড় কোনো বাটি ধরবে, তো ছোট একটু বাটিতে উনি একটু চিংড়ি মাছ রান্না করেছিল, তো সে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাত মেখে একটা ছোট বাটি করে উনি দেন, বলে যে তোমরা এটা খেয়ে নাও। তো এরকম করে একদিন দুদিন নয়, প্রায় 6-7 দিন কিন্তু ওরকম করে উনি বাটি করে খাবার দিত। তো বাটি করে খাবার দিত, খাবারটা খেয়ে ওনারা বাটিটা খাটের তলায় রেখে দিত, আবার হয়তো কালকে উনি মানে শাগনিকবাবুর মা আর কি পিছনের রাস্তা দিয়ে হেঁটে যেত, তো তখন ওটা বুঝতে পেরে উনি জানলা দিয়ে হাত বাড়িয়ে আবার বাটিটা দিয়ে দিত। যাই হোক, তো এভাবে 6-7 দিন চলে, কিন্তু একদিন এরকম করে খাবার দিতে গিয়ে কিন্তু শাগনিকবাবুর মা ওনার মাসির কাছে ধরা পড়ে যায়, এবং সেটা নিয়েও কিন্তু একটা বিশাল অশান্তি হয়।
এবং ওই সময়টায় শাগনিকবাবুর বাবাও খুব চেষ্টা করছে নতুন করে নতুন জায়গায় এসে একটা ব্যবসাকে দাঁড় করানোর। ফলে মানে ওনাদেরও যে খুব একটা ভালো আর্থিক পরিস্থিতি তা কিন্তু নয়, কিন্তু তার মধ্য থেকে উনি একটু করে খাবার বাঁচিয়ে এনাদেরকে কিন্তু দিত। কিন্তু যেদিন ব্যাপারটা জানাজানি হয়ে গেল, ধরা পড়ে গেল, সেদিন কিন্তু এই শাগনিকবাবুর মাসি তার বোনের সাথে কিন্তু প্রচণ্ড ঝগড়া ঝামেলা করে। তার সাথে তার শ্বশুর শাশুড়ির সাথেও খুব ঝামেলা হয় যে তোমরা এভাবে লোকের থেকে খাবার নিচ্ছ, আমি কি তোমাদেরকে খেতে দিই না? তুমি কি এটাই প্রমাণ করার চেষ্টা করছো তোমরা যে আমরা তোমাদেরকে খেতে দিই না? এই নিয়ে যা নয় তাই কিন্তু অপমান করে। আবার একটা বিশাল অশান্তি হলো, এবং এই যে অশান্তি হতো সেটা কিন্তু শাগনিকবাবুর যারা মানে দাদু দিদা ছিল তারাও কিন্তু জানতো যে তাদের বড় মেয়ে প্রচণ্ড বদমাশ, প্রচণ্ড কুটিল স্বভাবের আর কি মানুষ। কিন্তু ওই যে বললাম যে একটা সময় পরে না, মানে কোনো মানুষকে তো কন্ট্রোল করা যায় না। কেউ যদি ইচ্ছে করে খারাপ স্বভাবের হয়, সে যদি ইচ্ছে করে মানুষকে খারাপ কথা বলার প্রবণতায় থাকে, তাকে আপনি যত ভালো কথা বলুন, যত যাই বোঝান, সে কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না এবং তার কাছে অন্যায় বলে কিছুই নেই। সে সব কিছুটাকেই ন্যায় বলে মনে করে নেয়। সে সব মানে এতটাই মানুষ নিচু মানসিকতা থেকে লোভের বশবর্তী হয়ে মানুষ কিন্তু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। তার কাছে কিন্তু খারাপ কাজটাও ভালো কাজ হিসেবেই পরিগণিত হয়। ফলে এই যে উনি অশান্তি করতো, শাগনিকবাবুর দাদু দিদা কিন্তু তার বড় মেয়েকে অনেক বোঝাতো যে এরকম করিস না, এটা কিন্তু করাটা ঠিক না, তুই তোর বোনের সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করছিস, ও কী খারাপ করেছে, ও কী অন্যায় করেছে। কিন্তু উনি যখন দেখতো যে এরকম কথা বলছে, তখন কিন্তু উনি দুর্ব্যবহার নিজের বাবা মায়ের সাথেও করতে কিন্তু পিছপা হতো না। যাই হোক, তো এই যখন অশান্তিটা হলো, এই অশান্তির পরে শাগনিকবাবুর সেই মাসির যে শ্বশুর শাশুড়ি ছিল, তিনি তখন একদিন মানে বেশ কয়েকদিন আর কি কেটে যায়, তারপরে আর উনিও পিছনের রাস্তায় যেত না, আর ওনারাও জানলাটা বন্ধ রাখতো। তো একদিন কি হয়েছে, ওনার শাশুড়ি একটু আর কি শরীরটা বেটার হয়েছে, উনি একটু একা একা বেরিয়েছেন একটা হাতে লাঠি নিয়ে, যে আমি অনেকদিন ঘরে থাকি, তো তখন আর কি পুরোপুরি আসা যাওয়া বন্ধ। শাগনিকবাবুর মাসির বাড়িতে ওনার মায়ের কিন্তু যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। মানে এমন ঝগড়া অশান্তি করেছে, এত অপমান করেছে যে আর আসে না। তো একদিন কি হয়েছে, বিকেলবেলা উনি একটু হাতে লাঠিটা নিয়ে উনি একটু পায়চারি করছে। এবার যেহেতু শাগনিকবাবুর বাড়ি বেশি দূরে ছিল না, একদম কাছেই ছিল, তো ওই রকম মানে লাঠিটা নিয়ে হাঁটতে হাঁটতে ওনার ঠাকুমা মানে শাগনিকবাবুর মাসির শাশুড়ি ওনার বাড়িতে এসে পৌঁছেছে। তো ওনাকে দেখে তো ওনার শাগনিকবাবুর মা খুব মানে চমকে গেছে যে উনি এসছেন, ওনার তো খুব ভালো লেগেছে। তো বসতে দিয়েছে, বলছে তুমি কেমন আছো বলো, কতদিন পরে তোমাকে দেখলাম, সেই ঘটনার পর থেকে, সেই অশান্তির পর থেকে তার তোমাদের কাছে যাইও নি, তোমাদের খবরাখবরও সেভাবে পাই না। তো তখন ওই ওনার দিদির শাশুড়ি বলছে যে আমি যেন তোমার সাথেই দেখা করার জন্য ঘর থেকে বেরিয়েছি, বাড়িতে বলেছি যে আমার শরীর ভালো লাগছে, আমি অনেক ভালো আছি, তাই বেরিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার শরীর কিন্তু ভালো নেই, আমি শুধুমাত্র তোমার সাথেই দেখা করব বলে আমি বাড়ি থেকে এত কষ্ট করে বেরিয়েছি। তো তখন না মানে উনি খুব অবাক হয়ে গেছে। তখন শাগনিকবাবু ছোট, মানে উনি হয়েছে কিন্তু ছোট আর কি। তো তখন বলছে যে দেখো, আমি জানি আমার যে বৌমা, তোমার যে দিদি, তার অনেক দোষ, সে অনেক তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তোমার বিয়ের সময় অনেক জিনিসপত্র দিয়ে দিয়েছে, অনেক কিছু তোমার সাথে করেছে। কিন্তু আমি জানি, আমি ওই আমার ছেলের বউকে প্রথম প্রথম বলতাম, বোঝাতাম যে তুমি এরকম করো না, এত লোভ ভালো নয়, তুমি এভাবে কারোর জিনিস নিয়ে নিতে পারো না। বলছে কিন্তু আমি বুঝে গেছি যে ওকে বলে আর কোনো লাভ নেই, ওর কাছে ন্যায় অন্যায় বলে কিছু নেই, ও এতটাই স্বার্থপর, এতটাই ও জটিল কুটিল মনের, যে ওকে যতই কেউ ভালো কথা বলুক না কেন, ও তাকেই খারাপ কথা বলবে। তো ওকে তো আমি বুঝিয়ে পারবো না। তখন উনি বলেন যে আমি জানি তোমার বিয়েতে টুকটাক যে ছোটোখাটো যে সোনার জিনিস তুমি পেয়েছিলে, তোমার বিয়েতে পাওয়া, বৌভাতে পাওয়া ভালো শাড়ি সবও নিয়ে নিয়েছে, কিন্তু তুমি আমার জন্য যা করেছো, যতটুকু করতে পেরেছো আর কি, সেটা কিন্তু কম কিছু না, তুমি আমার জন্য অনেক করেছো। তোমার ছেলে হয়েছে, তাকেও আমার পরিবার থেকে একটা ভালো গিফট তোমাকে দেয়নি, একটা ভালো উপহার দেয়নি। তো সব কিছুই আমি ভেবে দেখলাম, আমার সমস্ত কিছুই তো গয়নাপত্র সমস্ত কিছু আগেভাগেই আমার ছেলের বউ তো সব নিয়ে নিয়েছে। কিন্তু উনি আর কি বলে যে ওনার ঘরে একটা ছোটো ঠাকুর ঘর ছিল, তো বলছে ওই ঠাকুর ঘরে যে মা লক্ষ্মী যে চুপড়ি, বলছে যে সেখানে উনি
আর কি মানে জাস্ট ওনার শেষ আর কি যে গয়নাটা ছিল সেটা হচ্ছে একজোড়া বালা, একজোড়া সোনার বালা। তো উনি বলেন যে আমার কাছে ওই একজোড়া সোনার বালাই শেষ অবধি ছিল। এই বালাটার কথা আমি যতদূর জানি আমার ছেলের বউ জানে না, আর যদি জেনেও থাকে তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওকে আমি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, আমার এই বাড়ি ঘর টাকা পয়সা সবই আমার থেকে নিয়ে নিয়েছে, সময়ের আগেই অনেক নিয়ে নিয়েছে। তো বলে যে তুমি তো আমার জন্য যতটুকু করতে সুযোগ পেয়েছো তুমি অনেক করেছো, আর তোমার এই সুন্দর একটা ফুটফুটে ছেলে, আমি জানি ওরা তাতেও তাতেও তোমাদেরকে কিছু ভালো কোনো উপহার দেয়নি। উনি বলেন যে একজোড়া বালা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, এই বালাটা কিন্তু খুব সুন্দর বালা। এই বালাটা আমি বলছি যে খুব বেশি পুরনো নয় এই বালাটা, মানে ওই ওনার শাশুড়ি আর কি ওনার ছেলের বিয়ের আগ দিয়ে বালাটা গড়িয়েছিলেন। তো বলছে যে আমি তো বেশি দিন পরিনি বালাটা, তো আমি তোমাকেই বালা জোড়া দিয়ে যাচ্ছি, এটার তুমিই প্রাপ্য, এটা আমি তোমাকে খুব ভালোবেসে দিচ্ছি, আমার সমস্ত কিছুই তো আমার ছেলের বউ দিয়ে দিয়েছে, এবং তারপরে তারা আমাকে ঠিকভাবে দেখে, ওরা যতটুকু না করলে নয়, যতটুকু খাবার না দিলে নয় সেটুকুই আমার জন্য করে, তো এই দুটো কিন্তু তুমি রাখো। এই কথা বলে শাগনিকবাবুর মায়ের হাতে ওই বালাজোড়া দিয়ে দেয়। এবার ওই বালাজোড়া যখন দিয়ে দেয় তো তখন না মানে ওনার মা খুব অবাক হয়ে যায় যে এরকম এত দামি বালা, মানে ওনার কাছে সেরকম কিছু গয়নাগাটি ছিল না, মানে যতটুকু আর কি বিয়ের সময় বাড়ি থেকে দিয়েছিল। তো উনি ভাবছে যে এত সুন্দর দুটো বালা জোড়া খুব সুন্দর কি করে মানে আমাকে দিচ্ছে, এটা তো আমি কেন পাবো, তো অনেক মানে উনি প্রথমে নিতে চায়নি। তো তারপরে ওনার শাশুড়ি ভালো করে বোঝায় যে দেখো আমি তোমাকে এটা নিজে হাতে করে দিচ্ছি, তুমি এটা ফিরিয়ে দিও না, তুমি এটা নিজের কাছে রাখো। এবং এই বলে উনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং এটাও বলে যায় যে দেখো আমি জানি তোমাকে ওই বাড়িতে গেলে খুব অপমান করে, আর যাই হোক তুমি কখনো এই বাড়িতে এসো না, আমরা যা আছি যেভাবে আছি ঠিক আছি, তোমরা আর এই বাড়িতে এসো না। এই বলে উনি বেরিয়ে যায়। যাই হোক, তো ওই বালাজোড়া নিয়ে উনি তো মানে কি করবে কিছু বুঝতে পারছে না, তো কোথায় রাখবে। তো উনি তখন কি করেছে, শাগনিকবাবুর মা উনি তখন ওনার যে সিংহাসন ছিল, ঠাকুরের যে সিংহাসন, সেখানে যে চুপড়ি যে মা লক্ষ্মীর যে ঝাঁপি হয় সেই ঝাঁপির মধ্যে উনি বালাজোড়া রেখে দেয়। বালাজোড়া ওই ঝাঁপির মধ্যে রেখে উনি সেটাকে ওইখানে ওইভাবে রেখে উনি নিজে পড়েন উনি আর কি। যাই হোক, তো এরপরে আস্তে আস্তে আরও বেশ কিছু সময় এগিয়ে যায়, এবং ইন দ্য মিন টাইম কিন্তু প্রচুর ছোটো খাটো ঝামেলা অশান্তি, প্লাস ওনার যে আর কি শাগনিকবাবুর যে মাসি, মানে তাকে কিন্তু আশেপাশের লোকজনও কেউ যে খুব পছন্দ করতো তা কিন্তু নয়, শুধুমাত্র তার দুর্ব্যবহারের জন্য, আর প্রচণ্ড অহংবোধ ছিল তার মধ্যে। তার নিজেরও যারা আত্মীয় স্বজন ছিল তারাও বুঝতে পারতো যে খুব একটা ভালো মানুষ নয়। যাই হোক, তো এরকম করে আস্তে আস্তে তার কিছুদিনের মধ্যে ওনার মানে ওনার মাসি শ্বশুরমশাই মারা যায়, এবং তারপরে ওনার শাশুড়িমাও মারা যায় কিছুদিনের পরে আর কি। এইবারে যখন ওনার শাশুড়িমা মারা গেলেন, মানে মারা যাওয়ার জাস্ট একদিন পরের কথা, তো যেহেতু একটা বাড়ির গ্যাপ, মানে মাসির বাড়ির থেকে শাগনিকবাবুর বাড়ি, তো দেখতে পাচ্ছে মানে শুনতে পাচ্ছে আর কি ওদের বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে, মানে খুব ঝগড়া হচ্ছে। তো শাগনিকবাবুর মা তো খুব ভয় পেয়ে গেছে যে আবার কি হলো বাড়িতে, এখন তো দুজন আর ছেলে মেয়ে, আর তো কেউ নেই, শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে, সদ্য একদিন আগে ওনার শাশুড়ি মারা গেছে। তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো কী চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওই যে শাগনিকবাবুর মাসির যে শাশুড়ি মায়ের যে বালাজোড়া ছিল, সেই বালাজোড়া ওনার মাসি খুঁজছে, মারা গেছে তো এবার খুঁজছে যে কোথায় সেই বালাজোড়া আছে। এবার ওনার যে যে বালাজোড়াটা ছিল সেটা যে ওই ঘরেই বালাজোড়া যে ছিল সেটা উনি জানতো, এবং মারা যাওয়ার ওই একদিন পরে সে ঘর সমস্ত তোলপাড় করে যখন ওনার মাসি দেখে যে বালাজোড়া ঘরে নেই, উনি কিন্তু মানে ওনার চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে তাহলে বালাজোড়া গেল কোথায়। খোঁজ 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 প্রচুর খোঁজ হচ্ছে, যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু বাড়িতে যারা কাজকর্ম করতো বা যারা ওই কাজ উপলক্ষে ঢুকেছিল তাদের সবাইকে কিন্তু মানে প্রচণ্ড অপমান করা হচ্ছে, বলছে তুই বালা নিয়েছিস কিনা দে, তুই বালা নিয়েছিস কিনা দে, এরকম করে খুব ঝামেলা অশান্তি হচ্ছে। এইবারে এই ঝামেলা অশান্তির কথা যখন শাগনিকবাবুর মায়ের কানে এলো, উনি না খুব ভয় পেয়ে গেলেন যে ওই যে বালাজোড়া ওনাকে দিয়েছিল সেটা তো ওনার শাশুড়িমা নিজে হাতে করে ওনাকে আশীর্বাদ স্বরূপ দিয়ে গেছিলেন। এবার ভাবছে যে এবার যদি এই ঝামেলা অশান্তি এদের বাড়ি অবধি এসে পৌঁছয় তাহলে কি হবে,
এবং এ কথা উনি কাউকে বলতে বারণ করেছিলেন। তার জিনিস সে যে কাউকে দিতে পারে, তো এটার মধ্যে তো কোনো অস্বাভাবিক কিছু নেই। কেউ কারোর জিনিস তার জীবদ্দশায় যে কাউকে গিফট করে যেতে পারে, তাতে তো কারোরই কিছু বলার থাকতে পারে না। কিন্তু ওই মেয়ে এতটাই খারাপ ছিল, এতটাই সে ঝগড়া করতে পারতো, এতটাই সে অশান্তি করতো, যে আমি বললাম যে বাড়ি বা আশেপাশের পুরুষ মানুষরা ওনাকে ভয় পেত, যে এর সাথে কথা বলতে হয়, বাবা এর সাথে কথা বলার দরকার নেই, এইরকম লেভেলে, বুঝতেই পারছেন। এইবারে তো মারা গেছে, মারা যাওয়ার সময় ওরা বাড়ির বাইরে অবধি এসেছিল, বাড়ির ভিতরেও ঢোকেনি। তো ওনার মা না খুব ঘাবড়ে থাকে, খুব ঘাবড়ে যায়, এবং ঘাবড়ে গিয়ে উনি তখন কি করে, শাগনিকবাবুর বাবাকে কথাটা আগে বলেছিল। তো ওনার বাবাকে বলছে যে দেখো আমাদেরকে তো দিয়ে গেছে, উনি নিজে হাতেই দিয়ে গেছিলেন, এবার এটা নিয়ে অশান্তি হচ্ছে, এবার অশান্তি, ও যখন অশান্তি করছে তাহলে নিশ্চয়ই আমাদের সাথেও এবার জিজ্ঞেস করো, তো আমরা তখন কি করব। তো তখন শাগনিকবাবুর বাবা বলে যে দেখো উনি তো তোমাকে নিজে হাতে দিয়ে গেছেন, তো তুমি এটা নিয়ে কেন ভাবছো, তুমি যেখানে মা লক্ষ্মীর ঝাঁপিতে রেখেছো সেখানেই থাকুক, আর তোমার এই বিষয় নিয়ে কোনো কথা বলার তো দরকার নেই। কারণ এখন উনি বেঁচে নেই, তুমি যদি এখন বলো যে তোমাকে দিয়ে গেছে, হতেই পারে তোমার নামে আবার কোনো মিথ্যে কোনো কথা বলে দিল যে তুমি চুরি করেছো বা কিছু। কারণ মানে ওনার মাসি পারে না এমন কোনো কাজ ছিল না, মানে যাকে যা খুশি বলে দিতে পারে, চোর মানে যে চুরি করেনি তাকেও চোর বলে দিতে পারে, মানে সব কিছু করতে পারে আর কি, নিজের স্বার্থসিদ্ধির জন্য সে মানুষের যে কোনো লেভেলে যেতে পারে। এবং সেটা যে সে যেতে পারে সেটা কিন্তু আশেপাশের আত্মীয় স্বজন, বাড়ির লোক, বাবা মা সবাই বুঝতো, সবাই জানতো। তো কিছু আর কি উনি চুপচাপ রইলেন, কিছু আর বললেন না। এবারে কি হয়েছে, খুব আর কি একটা অন্য রকমের একটা ব্যাপার হয়ে গেল, সেটা হচ্ছে যে এই সমস্ত ঝামেলা অশান্তির ব্যাপারটা শোনার পরে শাগনিকবাবুর মা না একটুখানি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, যে যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে। যাই হোক, তো তারপরে সাধ্যশান্তি সমস্ত কিছু মিটে গেল। তো তারপরে আর মানে শাগনিকবাবুর মা আর ওইদিকে অতটা যেত না, ওনাদের বাড়ির দিকে। তো তখন মাঝে মধ্যে টুকটাক আবার নিজেদের কাজ যেহেতু করতে হবে, তো মাঝে মধ্যে কাজ করানোর জন্য কিন্তু শাগনিকবাবুর মাসি তার বোনকে কিন্তু ডেকে পাঠাতো, যে এই আমার বাড়িতে আজকে আমার একটু চাপ আছে, বাড়িতে লোকজন আসবে, একটু রান্নাটা করে দিয়ে যায়, একটু সবজি কেটে দিয়ে যায়, একটু বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, এরকম মাঝে মধ্যেই বলতো। এবার ওনার মা যেহেতু প্রথম থেকে কখনোই কিছু নিয়ে প্রতিবাদ করেননি বা করতে পারেননি, সেই জন্য কিন্তু উনি এত কিছুর পরেও আবার ওনার বাড়িতে গিয়ে কিন্তু টুকটাক কাজ করতো। এবারে ব্যাপারটা যেটা ঘটলো বা যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে কোনো একটা কারণে, সেটা কি কারণ কি বৃত্তান্ত সেটা কিন্তু অতটা জানা যায়নি। সেটা হচ্ছে যে কোনো কারণে হয়তো শাগনিকবাবুর সেই মাসি ওই বালাজোড়া কোথায় যেতে পারে এই পুরো বিষয়টায় কোথাও একটা ওনার সন্দেহ হয়। এবার সেই সন্দেহটা কি করে হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা কিন্তু কেউ জানে না। যাই হোক, তো কোনো একটা কারণে তখন হচ্ছে শাগনিকবাবুর বাবা তখন একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছে আর কি। তো সেই ব্যবসায় দাঁড় করিয়েছে, তো মানে পয়লা বৈশাখে তো জানেন যে যাদের মানে ব্যবসা ট্যাবসা থাকে, তো তাদের মানে গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীর একটা পুজো হয়। তো সেরকম একটা পয়লা বৈশাখের পুজোতে সবাই আশেপাশের লোকজনকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়েছে, তো শাগনিকবাবুর মাসিরাও এসেছে, ভালো কথা এসেছে। এবার আসার পরে মানে লোকজন আছে ঘরের মধ্যে, তো প্রচুর মানে ঠাকুর ঘর যেটা ওখানে ওখানে যেটা ঘর ছিল, তো সেখানেই পুজোটা হয়েছে। এবার ওই পুজোর ওখানে মানে ওর মাসি মেসো এসেছে, তার বাচ্চারা সবাই এসেছে। এবার হঠাৎ করেই সবাই দেখছে, মানে তখন লোকজন এসছে, বেশ খাওয়া দাওয়া চলছে, নিরামিষ লুচি আলুর দম ছোলার ডাল এসব হয়েছিল। তো হঠাৎ করেই ওর মাসি, শাগনিক বাবুর মাসি, মানে তখন শাগনিক বাবু কিছুটা বড় হয়েছে, তো প্রচণ্ড রকমভাবে দৌড়ে দৌড়ে মানে খুব জ্বালা যন্ত্রণা করছে এরকম দৌড়তে দৌড়তে কিন্তু সে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে। মানে মাগো বাবাগো এরকম করে বলে চিৎকার করতে করতে শাগনিক বাবুদের বাড়ির যে ঠাকুর ঘরের যে জায়গাটা যেখানটা আর কি ঠাকুর থাকতো, সেখান থেকে হাত চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এবার ওনার মা লোকজন এসছে, উনি কাজকর্ম করছিলেন, তো তাও ওই ব্যস্ততার মধ্যে থেকে উনি জিজ্ঞেস করে যে কী হয়েছে তোর, তুই এইভাবে দৌড়চ্ছিস কেন। তো সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, সে ঘর থেকে ছুটে দৌড়ে বেরিয়ে যায়। যাই হোক, তো তখন এই শাগনিকবাবুর যে মাসি মানে মেসোমশাই, তো সে বলছে যে তোমার মাসির যেটা তো সমস্যা হয়েছে,
তো তোমরা বরং এই খাবার দাবার যা আছে আমাদের ঘরে পাঠিয়ে দাও কাউকে দিয়ে। তো ওরা খাবার দাবার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়, কিন্তু কী হয়েছে কী বৃত্তান্ত কিচ্ছু কিন্তু বোঝা গেল না। এবারে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে এক দুবার ওরা জিজ্ঞেস করে যে সেদিন কী হলো, কী ব্যাপার হলো, কিন্তু ওরা আর কিছু বলে না। আর ওনার মাসি সেও কিন্তু খুব একটা আর মানে এদিকে আসছে বা ওদের বাড়ির দিকে আসছে কথা বলতে, এরকম কিছু নয়। এবার এইখানে ব্যাপারটা ঠিক কী হয়েছে সেটা আমি পরে বলছি। তার আগে একটা অন্য কথা আপনাদেরকে বলি এই কনটেক্সটে, সেটা হচ্ছে যে এর কিছুদিন পরে যেটা হলো, এই ওনার মাসির ফ্যামিলিতে মানে তখন তো শুধু মাসি মেসো আর তাদের দুটো ছেলে মেয়ে। এবারে তাদের মানে ওদের আর কি ওর মাসিদের কিছু না কিছু নিয়ে বাড়িতে কিন্তু অশান্তি লেগে থাকতো। ঠিক আছে, বাড়িতে অশান্তি লেগে থাকতো এবং এতদিন যেটা হতো যে বাড়িতে শুধুমাত্র মাসিরই গলার আওয়াজ পাওয়া যেত, সেই প্রচণ্ড ঝগড়া করতে। এবার দেখা যাচ্ছে যে মেসো মশাইয়েরও গলার আওয়াজ পাওয়া যায়, সেও কখনো না কখনো কিছু না কিছু বলছে। ওদের বাড়ির মধ্যে খুবই ঝগড়া অশান্তি আর কি হওয়া স্টার্ট হলো। এবং আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের পারিবারিক পারিবারিক দিক থেকে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো। আর ওদের একটা আর্থিক অবনতি দেখা গেল। মানে আগে যেরকম ওদের জৌলুস ছিল, চাকচিক্য ছিল, যেরকম জামা কাপড়, খাবার দাবার, প্রচুর খাবার দাবার রান্না হচ্ছে, সবসময়ই একটা মানে একটা ওয়েলথ দেখানোর যে একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে যেন ম্লান হতে থাকলো। এবার এইটা হলো 6 মাসে। আচ্ছা, এবারে যেটা হলো একদিন শাগনিকবাবুর মা একটা স্বপ্ন দেখলেন। তো স্বপ্নটা কি দেখলেন, উনি স্বপ্নটা দেখলেন মানে কেউ একজন মানে প্রায় ভোর রাতের দিকে স্বপ্ন, এবং সেই স্বপ্নে উনি দেখতে পাচ্ছে যে কেউ একজন ওনার স্বপ্নে ওনার মাথার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে ওনাকে মানে খুব আস্তে আস্তে খুব মিষ্টি করে ওনাকে বলছে যে তুই তো মা লক্ষ্মীর ঝাঁপিতে সেই বালা দুটো রেখে দিয়েছিস, তো সেটায় তুই রোজ ফুল দিস। হ্যাঁ, তো কখনো বালা দুটো বের করে দেখেছিস? একবার বের করে দেখিস, অনেক দিন তো বালা দুটো বের করে দেখিস না। এবার ওনার মা এই স্বপ্নটা দেখার পরে উনি ভোর রাতেরই ঘুমটা ভেঙে যায়। তো উনি ভাবলেন মনে মনে, আরে সত্যিই তো আমি তো মানে সেই মারা যাওয়ার পরে ওই যে অশান্তি হয়েছিল সেদিন একবার ভালো করে আমি দেখেছিলাম, তারপর থেকে তো সেটা আমি চাল উপরে কড়ি দিয়ে সেই যে রেখে দিয়েছি। আমার তো সত্যি আর ঝাঁপিটা বের করে আমার কখনো দেখা হয়নি, বালা দুটো 6-7 মাস হয়ে গেল। তো উনি তখন ভাবলেন যে ভোর তো প্রায় হয়েই গেছে। তো উনি ভাবলো যে না শুয়ে থাকবো না, তো উনি স্নান করেন। তো ওনার মা স্নান করে শুদ্ধ বস্ত্র জামা কাপড় আর কি কাঁচা জামা কাপড় পরে উনি ঠাকুর ঘরে যান। এবার ঠাকুর ঘরে গিয়ে উনি যখন প্রণাম করে মা লক্ষ্মীর ঝাঁপিটার ওই চাল আর কড়িগুলো সরিয়ে নিচ থেকে যখন বালাটা বার করতে যাবেন, সেই ভয়ে উনি হাত দিয়েছেন। উনি হাত দিয়ে বুঝতে পারলেন যে ওখানে মানে ওনাকে তো এক জোড়া বালা দিয়েছিল, দুটো বালা আর কি এক জোড়া। তো উনি দেখছেন যে ওনার হাতে শুধুমাত্র একটাই বালা লাগছে, অন্য বালাটা আর নেই। মানে দুটো বালা থাকার কথা, উনি একটা বালা দেখছেন। এইটা যখন উনি বুঝতে পারেন যে ওখানে দুটো বালা নেই, একটা বালাই রয়েছে, ওনার না বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো, দুটো বালা থাকার কথা একটা বালা কি করে এলো। এবারে উনি না মানে পুরো ওই চুপড়িটাকে নিয়ে ভালো করে আর কি একটা কুলোর মধ্যে চুপড়িটাকে পুরো যা চাল করেছিল সব কিছু ঢেলে উনি দেখছে যে ওর ভিতরে একটাই বালা রয়েছে। তো উনি ভাবলো যে এই বালাটা কে ধরবে, কেউ তো জানেই না আমি আর আমার স্বামী ছাড়া। তো ওনার মা সঙ্গে সঙ্গে ওনার বাবাকে জিজ্ঞেস করলেন ঘুম থেকে উঠে যে আচ্ছা তুমি কি এখান থেকে একটা বালা সরিয়েছো? তখন বলছে না আমি কেন বালা নিতে যাব, আমি তো কিছু করিনি। তো উনি তো ভাবছে যে আমি নিজে হাতে বালা এখানে 6-7 মাস আগে লাস্ট ওই যখন ওদের বাড়িতে পাশে অশান্তি হচ্ছিল তখন আমি দেখলাম, তারপরে তো বালাটা আমি নিইনি, আর বাড়িতে আর কেউ নেই, আর মা লক্ষ্মীর ঝাঁপি থেকে এভাবে কে বালা নেবে, ওনাদের বাড়িতে কোনো কাজের লোকও তখন ছিল না। তো ওনার না মনটা খুব খারাপ হয়, উনি তন্ন তন্ন করে বাড়ির অন্যান্য জায়গাও খুঁজলেন, কিন্তু কোথাও বালাটা উনি খুঁজে পেলেন না। খুব স্বাভাবিক, নেই তো উনি কোথায় পাবেন। ইন দ্য মিন টাইম আমি ওই যে বললাম যে ওদের বাড়ি যাওয়াটা অনেকটাই কমে গেছিল, মানে ওই যে ঝগড়ার সাথে হলো তারপর থেকে। এবার এর মধ্যেই একদিন মানে ওনার আর কি রাস্তায় এই শাগনিকবাবুর মা রাস্তা দিয়ে যাচ্ছে, তো সেই সময় ওনার দিদি জামাইবাবু ঘরে ঢুকছে। তো উনি দেখলো যে ওনার দিদির মানে হাতে একটা জায়গায় ব্যান্ডেজ মতো করা। তো উনি জিজ্ঞেস করলো যে হাতে কি হয়েছে।
তো সে না খুব বিরক্তপূর্ণ আর কি দৃষ্টিভঙ্গি দিয়ে সে বলে, না না কিছু হয়নি, তোকে অত বুঝতে হবে না, কিছু হয়নি, ঠিক আছে বলে সে ঘরে ঢুকে যায়। সে কিছুই বলল না। যাই হোক, তো উনি আর কথা বাড়ায়নি, কারণ জানতো যে ওর দিদি প্রচণ্ড ওদেরকে নিচু চোখে দেখে, খুব তুচ্ছতাচ্ছিল্য করে। তো ওনার মন তো খুব খারাপ যে আমাকে এত ভালোবেসে বালা জোড়া দিল, আমি সেটাকে রাখতে পারলাম না, কোথায় গেল বালাটা। ওনার মানে খুব মনে মনে কষ্ট হতো, এবং যখনই উনি সময় পেতেন ঘরটা তন্ন তন্ন করে উনি খুঁজতেন, কিন্তু ঘর তো ছোট, আর কোথায় যাবে। যাই হোক, তো এরপরে একদিন পূর্ণিমা ছিল। তো পূর্ণিমা, তো উনি পূর্ণিমার দিন মায়ের পুজো দিয়েছে, সেদিনকে বৃহস্পতিবার ছিল, উনি পায়েস করে ফল প্রসাদ দিয়ে মা লক্ষ্মীকে পুজো দিয়েছেন। আর মা লক্ষ্মীর কাছে খুব কাঁদছেন যে, মা আমার কাছে, আমি তোমার এখানে ঝাঁপিতে রাখলাম, জিনিসটা চুরি কী করে হলো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো এটা খুব অন্যায় করে ফেললাম, আমাকে একজন এত ভালোবেসে জিনিসটা দিল, আমি নিজেও একদিনও পড়লাম না। হ্যাঁ, একটা খুব অল্প সময়ের জন্য আমি ঘরে কিছুক্ষণ পড়েছিলাম, তারপর সেই যে খুলে রাখলাম, কোথায় গেল বলে উনি খুব কান্নাকাটি করছেন। তো সেই দিন উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। তো সেই স্বপ্নে উনি দেখেন যে ওনার কাছে, ওনার মাথার কাছে আবার একটা ছায়ামূর্তি এলো, এবং ছায়ামূর্তি এসে ওনাকে বলছে যে, তুই বুঝলি না তোর বালাটা কোথায় গেছে। তখন উনি না মানে ওই ঘুমের মধ্যে আর কি, ওই স্বপ্নে যে ওই যে এসছিল তার সাথে উনি কথা বলছে। তো বলছে, না আমি তো জানি না সে মানে কি, কোথায় সে বালা কোথায় গেল। তখন বলছে যে, আজকে সকালে যে তুই দেখলি যে তোর দিদির হাতে এরকম ব্যান্ডেজ ছিল, সে ফিরছিল, তুই যখন জিজ্ঞেস করলি সে তো কোনো উত্তর দিল না। তখন বলছে, হ্যাঁ সে উত্তর দেয়নি। তো তারপরে না মানে ওনার মনে হলো, ওনার মাথার কাছে কেউ একজন ওনার মাথায় হাত বোলালো, শাগ্নিবাবুর মা বুঝতে পারলো যে ওনার মাথায় হাত বোলালো, এবং ওনার ঘুমটা সময় ভেঙে যায়। তখন মাঝরাত। এবার মাঝরাতে ঘুমটা ভেঙে গেল, উনি ভাবলেন যে আমি কী স্বপ্ন দেখলাম। যাই হোক, তো তখন অত অত মাঝরাতে আর উনি কী করতে, তো উনি আবার ঘুমিয়ে পড়েন। এবং আবার ঘুমানোর পরে উনি স্বপ্নে এবার পরিষ্কার একজনের গলার আওয়াজ পায়, এবং সেই গলার আওয়াজটা কিন্তু আর কারোর গলার আওয়াজ নয়, সেটা ছিল ওনার দিদির সেই শাশুড়ির গলার আওয়াজ। তো সেই ভয়েসে উনি স্বপ্নের মধ্যে শুনতে পাচ্ছেন, বলছে যে, আমার বৌমা তোমার ঘরে এসে তোমার ওই মা লক্ষ্মীর ঝাঁপির ওখান থেকে ও কিন্তু বালাটা চুরি করেছিল, এবং ওই বালাটা দেখতে পেয়ে, মানে ওইভাবে চুপড়িটা রাখা ছিল, তো কোনোভাবে হয়তো একটু চাল বা একটু কড়ি হয়তো সরে গেছিলো, হয়তো উনি একটা ওরকম চকচকে কিছু দেখতে পায়, এবং সেটা দেখে উনি কিন্তু ওইটার মধ্যে হাত ঢোকায়, এবং হাত ঢুকিয়ে যখন ওই একজোড়া বালা দেখতে পায়, সে কিন্তু প্রচণ্ড রেগে যায় যে এই বালা ওর কাছে কি করে এলো। উনি বুঝেই গেছে যে এই বালাটা নিশ্চয়ই আমার শাশুড়ির বালা, কারণ এরা এত গরিব, এদের কাছে কী আবার গয়নাপত্র থাকবে। এবং সে ওটা দেখে এতটাই লোভের বশবর্তী হয়ে যায় যে সে প্রথমেই একটা বালা ওখান থেকে দিয়ে সে নিজের হাতে গলিয়ে পরে দেয়। এবং যেই মুহূর্তে ওই হাতে সে বালাটা পড়ে, ওই যে আমি বলেছিলাম যে সেদিন ওদের বাড়িতে যে অনুষ্ঠান চলছিল, সে হাতটাকে ধরে সে বাবা গো মা গো বলে চিৎকার করতে করতে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ওই বালাটা যে মুহূর্তে হাতে দেয়, সেই মুহূর্তে কিন্তু তার শরীরে, মানে বিশেষত হাতের ওই জায়গাটা যেখানে বালাটা পড়ে, তীব্র এক জ্বালা সে অনুভব করে, এবং সেই তীব্র জ্বালা অনুভব করে সে ওই হাতটা ধরে কিন্তু মানে আর একটা বালাও যে সে নেবে সেই সময়টা বা সেই সুযোগটা সে পায় না, এবং সেই হাত নিয়ে সে ঘরে চলে যায়। এবং ওই যে বালাটা হাতে পড়েছিল তারপর থেকে কিন্তু তার হাতে মানে ওই জায়গাটার এত লোভ ছিল, সে এতই নিকৃষ্ট মনের মানুষ ছিল, সে এটাকে এমনভাবেই নিয়ে নিতে চেয়েছিল যে সেটা নিয়ে সে কিন্তু শান্তি পায়নি, এবং সেইটা নেওয়াটাই কিন্তু তার জীবনের একটা কাল হয়ে দাঁড়ালো। তারপর থেকে কিন্তু তার হাতে অজানা কারণে সেই বালাটা নাকি মানে পুরো তার হাতে পড়া মাত্রই তার হাত কিন্তু প্রচণ্ড রকমভাবে জ্বালা পোড়া করতে থাকে, এবং বাড়িতে গিয়েও কিন্তু সেই জ্বালা পোড়া, সেই যে তার জীবনে শুরু হলো, আজও কিন্তু সে মানে যত ডাক্তারই দেখা, সেই যে হাতে বললাম যে ব্যান্ডেজ করে ফিরছিল, সে ডাক্তার দেখাচ্ছে, সে ওষুধ নিচ্ছে, তাতেও কিন্তু তার সেই জ্বালা পোড়া কমছে না। এবং ওই যে বালা সে নিয়েছিল, মানে উনি স্বপ্নে আর কি ওই ওনার শাশুড়ি এই শাগ্নিকবাবুর মাকে স্বপ্নে বলছে যে ওর এত লোভ, কিন্তু লোভে কি হলো, ভগবান কিন্তু ওর লোভ কিন্তু আর সহ্য করলেন না। ওই বালা তো ওর কাছে নেই, এবং ওদের এমন এখন অবস্থা হয়েছে, একটা একটা করে কিন্তু ওদের সমস্ত, ওরা যা যা মানুষের থেকে কেড়ে কুড়ে নিয়েছিল, ওর যে অতিরিক্ত লোভ, সেই জিনিসও কিন্তু একটা একটা করে সব ওদের হাতছাড়া হয়ে যাচ্ছে।
তো তখন বলছে যে তুই কাঁদিস না, তুই দুঃখ পাস না, যে তুই এটা রাখতে পারিস, সেটা কিন্তু নয়, ও জোর করে তোর এখান থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তো এই স্বপ্নটা যখন উনি দেখে না, উনি ধড়াক করে বিছানা থেকে উঠে পড়ে। উনি ভাবছেন আমি এটা কী দেখলাম, এবং উনি যখন পুরো স্বপ্নটাকে মন থেকে ভাবেন যে আমি এইগুলো দেখলাম, উনি ভাবেন যে এটা কী করে সম্ভব। তো উনি সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর কাছে গিয়ে না, মানে মাকে কেঁদে কেঁদে বলছে, মা তুমি আমার অপরাধ নিও না, কিন্তু আমি যে স্বপ্ন দেখলাম এটা কি সত্যি, এরকম কি সত্যিই ঘটনাটা ঘটেছে। মানে এত কিছু যে, মানে ওনার পিঠের পিছনে যে এত কিছু ঘটনা ঘটে গেছে, সেটা মানে উনি তো সাদাসিধে মানুষ, উনি না ভাবতে পারছে না। তো তখন ওনার মায়ের দিকে তাকিয়ে থেকে ওনার যেন মানে মনে হলো, মা বললো যে হ্যাঁ এত কিছুই ঘটে গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, যতই তোর থেকে ওই বালাটা কেড়ে নিক, তোর থেকে তোর কিছু দামি জিনিসপত্র কেড়ে নিয়েছে, তোকে আমি দেবো, তোকে আমি অনেক আশীর্বাদ করছি, তোদের অনেক উন্নতি হবে। এবং সত্যি সত্যি তারপর থেকে কিন্তু মানে শাগনিকবাবুর মা, মানে উনি এতটাই ব্যাপারটায় কষ্ট পান এবং অতটাই ওনার মানে খারাপ লাগে, উনি তখন মন থেকে, যে দিদির বাড়িতে গিয়ে উনি বারবার থাকতেন, বারবার অপমান করা সত্ত্বেও উনি তার বাড়িতে গিয়ে বিভিন্ন কাজকর্ম করে দিতেন, উনি কিন্তু তারপর থেকে এই ওনার দিদির বাড়ি যাওয়া পুরোপুরি ছেড়ে দেন। এবং আস্তে আস্তে কিন্তু শাগনিকবাবুদের প্রচণ্ড রকমভাবে আর্থিক উন্নতি হওয়া শুরু হয়। এবং ওই একটা বালা থেকে, মানে সেদিন ওনাদের কাছে সেরকম কিছুই সোনার গয়না সেরকম একটা ছিল না, কিন্তু ওই যে বালাটি ছিল, সেই বালাটি কিন্তু উনি মা লক্ষ্মীর চুপড়িতে রেখে রোজ পুজো করতেন, কখনো কখনো হয়তো পড়তেন। সেই জায়গা থেকে ওনার বাড়ি হয়, নিজস্ব ঘর হয়, মানে শাগনিকবাবুদের বেহালাতে প্রথমে একটা বাড়ি হয়, তো তারপরে সেখান থেকে ওনাদের একটা ফ্ল্যাটও হয়, এবং ওনাদের মানে একটা বিশাল আর্থিক উন্নতি হয়। আর উল্টো দিকে ওনার যে মাসি, তাদের যে মানে যথেষ্ট বিষয় আশয় ছিল, যথেষ্ট প্রতিপত্তি ছিল, তাদের কিন্তু আস্তে আস্তে আর্থিক অবনতি হয়। এবং ওই যে বালাটার কথা আমি আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, সেই একটি জোড়া, সেই দুজোড়া বালার একটি জোড়া বালা কিন্তু আজও রয়েছে, এবং সেই বালাটারই ভিডিও শাগনিকবাবু পাঠিয়েছেন। আমি এবার স্ক্রিনে সেই ভিডিওটা রাখছি, আপনারা দেখুন। সেই পুরনো, অতদিনের পুরনো সেই বালাটা কিন্তু রয়েছে। আমি এখন স্ক্রিনে ভিডিওটা রাখলাম, আপনারা দেখে নিন। এই সেই বালা। বালাটা আপনারা দেখলেন, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। এবং ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। এরপরে শাগনিকবাবু জীবনে মানে ছোটোবেলাটা ওনার হয়তো একটু অভাবে কেটেছে, কিন্তু তারপর থেকে ওনারা খুব ভালো, উনি আর কি খুব ভালো একটা সময় কাটিয়েছেন জীবনে, আজকে উনি সুপ্রতিষ্ঠিত। এদিকে এই শাগনিকবাবুর যিনি মাসি ছিলেন, তিনি নিজে যেহেতু খুব ছোট মনের একজন মানুষ ছিলেন, তিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই জানতেন না, এবং আজও কিন্তু উনি ওনার হাত নিয়ে অল্প বিস্তর এখনও ভোগেন, এখনও কিন্তু ওনার হাতটা পুরোপুরি ঠিক হয়নি, অনেক ট্রিটমেন্ট হয়েছে, বহু জায়গায় উনি ডাক্তার দেখেছেন, কিন্তু তারপরেও ওই যে বলে যে পাপ করলে সেই পাপের শাস্তিটা পেতে হয়, মানে ভগবান হয়তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একদিন দুদিন ভগবান হয়তো এসব অন্যায় অত্যাচার সহ্য করেন, কারণ লোভ হয়তো একটু বেশি, তাকে হয়তো কিছুটা সুযোগ দেন। কিন্তু একটা মানুষ যখন তার লোভের সীমা ছাড়িয়ে চলে যায়, তার অন্যায়ের সীমা ছাড়িয়ে চলে যায়, অন্যকে মানুষ বলে জ্ঞান করে না, তারা কিন্তু শাস্তি পাবেই। এটা কিন্তু ভগবান মানে একেবারে বুঝিয়ে দিয়েছেন, এবং যুগে যুগে কালে কালে কিন্তু এই জিনিস ঘটেইছে। তো ইভেন শুধু ব্যাপারটা এখানেই শেষ নয়, ওনার মাসি ঠিক নিজে যেরকম ছোট মনের মানসিকতার মানুষ ছিলেন, উনি কিন্তু ওনার দুই ছেলেমেয়েকেও সেভাবেই তৈরি করেছিলেন, এবং তার ফলটাও কিন্তু তার ছেলেমেয়েদের উপর দিয়েও বর্তাচ্ছে। ওনার ছেলেমেয়েরাও যেহেতু প্রথম থেকে এরকম মন মানসিকতা দেখে বড় হয়েছে, তো তাদের মধ্যেও কিন্তু এরকম একটা মানসিকতা ছিল, মানুষকে মানুষ বলে জ্ঞান না করা, নিজের স্বার্থ সবসময় দেখা। ফলে তাদের মধ্যে, মানে সেই ভাই বোনের মধ্যেও কিন্তু আজকের বর্তমান যুগে তারাও কিন্তু নিজেরা খুব যে ভালো আছে তা কিন্তু নয়, তাদের মধ্যেও এই ধরনের দ্বন্দ্ব ক্লেশ লেগেই থাকে। তাই আমার মনে হয় যে মানুষ দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের ভিতরে সব ধরনের রিপুই কিছু কিছু করে আছে, কিন্তু মানুষকে এটাও বুঝতে হবে যে অন্যজনও মানুষ,
তো অন্যের অধিকার কেড়ে নেওয়া, অন্যের থেকে বেশি আমি পাবো, অন্যের থেকে কেড়ে আমি নেব, অন্যকে আমি বঞ্চিত করে নেব, এই ধরনের মন মানসিকতা যাদেরই আছে তাদেরকে কিন্তু আজ না হোক কাল এর ফল কিন্তু ভুগতে হবে। এবং ভগবান যখন কাউকে শাস্তি দেন তিনি কিন্তু মানে এতটাই তখন কঠোর হয়ে যান যে সেই শাস্তি আপনি ভোগ করবেন না এমন কিন্তু হবে না। ভগবান হয়তো তাকে শুধু শাস্তি ভোগ করার জন্যই দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন, যে সে যা পাপ করেছে তার কৃতকর্মের ফল তাকে পেতে হবে। এবং এদিকে সাগ্নিক বাবুরা কিন্তু যথেষ্টই ভালো আছেন, এবং সেই বালার যে ভিডিওটা দেখলাম সেই বালাটা উনি আজও সযত্নে রেখে দিয়েছেন। সাগ্নিক বাবুরও বিয়ে হয়ে গেছে এবং সেই বালাটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এবং ওনারাও কিন্তু সেই বালাটাকে ওইভাবেই কোনো পুজো আর্চার সময় সিংহাসনে রেখে পুজোয় দেন আর কি। তো এটাই ছিল ঘটনা। আমার তো ভীষণ ভালো লাগলো এই ঘটনাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখনও যদি আমি দেখতে পাচ্ছি অনেকেই ঘটনা শুনছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন। আর এই ধরনের ঘটনাগুলো আরও সকলের সাথে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। সকলে ভালো থাকুন। আর আমাদের যার একটা নতুন চ্যানেল হয়েছে, চ্যানেলটার নাম দ্য বংশপার, এই চ্যানেলটাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই রইল, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।